নমস্কার, নটার ফোকাসে আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অর্কপ্রভ সরকার, আর আমার সঙ্গে স্টুডিওতে রয়েছেন আমাদের তিনজন সম্মানীয় অতিথি। আমার একদম বাঁ দিকে রয়েছেন আরএসপির প্রবীণ নেতা অশোক ঘোষ, অশোকবাবুর পাশে রয়েছেন প্রবীণ কংগ্রেস নেতা নির্বেদ রায়, এবং আমার ঠিক ডান দিকে রয়েছেন বিশিষ্ট সাংবাদিক রাজনৈতিক বিশ্লেষক রজত রায়। শেখ হাসিনা এবং খালেদা জিয়াকে হত্যার ষড়যন্ত্র করছে জামাতুল মুজাহিদিন বাংলাদেশ, এবং সেই ষড়যন্ত্রের ঘাঁটি হিসাবে উঠে আসছে এই রাজ্যের নাম, পশ্চিমবঙ্গের নাম। বর্তমান বিস্ফোরণ কাণ্ডের তদন্তে নেমে এমনই চাঞ্চল্যকর তথ্য পেয়েছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা এনআইএ। শীর্ষ আধিকারিকরা, তাদের নাম প্রকাশ হয়নি, সংবাদ সংস্থা রয়টারকে জানিয়েছেন যে হাসিনা সরকারকে উৎখাত করতে, সেখানে গণতন্ত্রকে ধ্বংস করতে এবং প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু তনয়া শেখ হাসিনার উপর প্রাণঘাতী বিস্ফোরণ করতে, হামলা চালাতে ছক কষছিল ভারতবর্ষের মাটিতে, পশ্চিমবঙ্গের মাটিতে জামাতুল মুজাহিদের ঝুঁকিরা। এনআইএ টিম বাংলাদেশে যাবে জামাতুল মুজাহিদিনের সম্পর্কে আরো তথ্য সংগ্রহ করতে। আমরা কথা বলবো আমার সহকর্মী তাপসের সঙ্গে। তাপস কিছুক্ষণ আগেই এই খবরটা আমাকে দিয়েছে যে এনআইএ টিম বাংলাদেশে গিয়ে সেখানে জামাতুল মুজাহিদিন সম্পর্কে যাবতীয় তথ্য জানাবে। তাপস, ঠিক কি খবর আছে? এনআইএ কবে যাচ্ছে? ঠিক কাদের কাদের সঙ্গে কথা বলবে তারা? দেখো, প্রথমেই বলে রাখি যে একটি বৈঠক হয় দিল্লিতে, এবং একটি প্রাথমিক রিপোর্ট স্বরাষ্ট্র মন্ত্রকে জমা পড়েছে, এবং সেই স্বরাষ্ট্র মন্ত্রকের রিপোর্টে এনআইএ তদন্ত করবার জন্য বিদেশে যাওয়ার কথা উল্লেখ করা হয়েছে। এবং কিছুক্ষণ আগেই আমরা এনআইএ জানতে পারলাম যে একটি বিশেষ দল গঠন করা হয়েছে, এবং সেই দলটি 4 থেকে 5 জনের প্রতিনিধি দল। তারা আগামী মাসের প্রথম দিকে বাংলাদেশের উদ্দেশ্যে রওনা হবেন। মূলত তাদের একটি লক্ষ্য যে জামাতুল মুজাহিদিন বাংলাদেশ, তাদের একটি মডিউল আছে যার নাম সুরা মডিউল। এই সুরা মডিউলের যারা শীর্ষ নেতৃত্ব, তাদের মধ্যে কয়েকজন গ্রেপ্তার হয়েছেন ইতিপূর্বেই, সেপ্টেম্বরে কয়েকজন গ্রেপ্তার হয়েছেন। তাদেরকে জিজ্ঞাসাবাদ করতে চান এনআইএ এর আধিকারিকরা। ইতিমধ্যে বাংলাদেশকে যে গোটা বিষয়টা জানানো হয়েছে এবং বাংলাদেশের তরফ থেকে সবুজ সংকেত দেওয়া হয়েছে। তারা মূলত কি যেটা জানতে চান যে সুরা মডিউল মূলত ভারত ও বাংলাদেশ বর্ডার অর্থাৎ সীমান্তবর্তী অঞ্চলে অপারেট করত, এবং যারা গ্রেপ্তার হয়েছে তাদের সঙ্গে এই শাকিল গাজী, ইউসুফ ও কাইজার এদের সঙ্গে যোগাযোগ ছিল। সুতরাং এদের ব্যাপারে আরো বিস্তারিতভাবে জানতে হলে, এদের মোডাস অপারেন্ডি নিয়ে আরো ভালো করে জানতে হলে এই যারা গ্রেপ্তার অবস্থায় রয়েছে বাংলাদেশের জেলে, তাদের জিজ্ঞাসাবাদ করার প্রয়োজন। এছাড়াও অন্যান্য যে জঙ্গি সংগঠনগুলি রয়েছে, বর্তমানে সেখানে কি পরিস্থিতি, সেই নিয়ে বাংলাদেশের প্রতিনিধিদের সঙ্গে তারা আলোচনা করবেন বলে জানা যাচ্ছে। তবে ঠিক কবে যাচ্ছেন এটা এখনো ঠিক হয়নি। এবং 4 থেকে খবর বেরিয়েছিল, আমরা শুনছিলাম যে নেপালের কাকরভিটা থেকে ইউসুফকে নাকি গ্রেপ্তার করা হয়েছে। সেই খবরের কোনো কনফার্মেশন কি পাওয়া গিয়েছে? দেখো, একটা রিউমার ছড়িয়েছিল 2 দিন ধরে যে কাকরভিটা, যেটি নেপালে অবস্থিত, সেখানে আইবি আধিকারিকরা গ্রেপ্তার করেছেন ইউসুফকে, এবং ইউসুফ অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ লিড। এখনো পর্যন্ত এনআইএ বা সেন্ট্রাল আইবির তরফ থেকে এমন কোন স্বীকারোক্তি করা হয়নি। অন্যদিকে এই ধরনের গ্রেপ্তারি হলে সশস্ত্র সীমা বল, যেটি এসএসবি আমরা, তারা সেই বর্ডারে থাকে, তাদের নলেজেও থাকে, কিন্তু অফিসিয়ালি কিন্তু এখনো পর্যন্ত কনফার্মেশন কিছু পাওয়া যায়নি দিল্লি থেকে। তবে এখন যেটা হয়, সাধারণত এই ধরনের সন্ত্রাসবাদীদের প্রাথমিকভাবে আটক করা হয়, তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হয়, তারা যখন ব্রেক করে তারপরেই তাদেরকে অ্যারেস্ট দেখানো হয়। কিন্তু সেই খবর কিন্তু আমাদের কাছে এসেছিল, কিন্তু অফিসিয়ালি কিন্তু কোনো কনফার্মেশন এখনো নেই। অনেক ধন্যবাদ তাপস, অনেক ধন্যবাদ। কথা বলছিলাম নয়াদিল্লি থেকে আমার সহকর্মী তাপস সেনগুপ্তর সঙ্গে। আমাদের সঙ্গে একজন নতুন অতিথি এসেছেন, বিজেপির নির্বাচিত প্রথম বিধায়ক, মানে বিজেপি এককভাবে লড়ে প্রথম বিধায়ক হয়েছেন শ্রমিক ভট্টাচার্য। শ্রমিক বাবুকে স্বাগত। আমি প্রথমে নির্বেদ বাবু আপনার কাছে যেতে জানতে চাইব, তাহলে বাংলার মাঠে কি শেষ পর্যন্ত জঙ্গি ঘাঁটিতেই রূপান্তরিত হলো? এত মডিউল, এত স্লিপার সেল, কোথায় যোগসূত্র চলে এলো? শেখ হাসিনাকে মারার চক্রান্ত হচ্ছিল বর্তমানে, শস্য ভান্ডার বর্তমানে। হ্যাঁ, আমি বলতে চাইছি সেটা হচ্ছে, আমরা যদি আবেগগুলোকে একটু সরিয়ে ব্যাপারটাকে দেখি, তাহলে দেখব যে এই টেরোরিজম অর্থাৎ কিনা সন্ত্রাসবাদ,
এই সন্ত্রাসবাদের জন্য সাউথ ইস্ট এশিয়ান সন্ত্রাসবাদের যে কটা রিসার্চের কাজকর্ম চলছে তাতে সবাই একটা অদ্ভুত কথা আমাদের নির্দিষ্ট করে বলে দিচ্ছেন যে ভারতবর্ষে দুটো ইনফ্যাক্ট তিনটে সমুদ্রের বর্ডার, আর বাকি যে বর্ডারটা সীমান্তটা রয়েছে সেটা মোটামুটি এই রকম। যদি আমরা ধরি যে চীনের সীমান্ত ৩,৫০০ কিলোমিটার, পাকিস্তান সীমান্ত ৩,৩২৫ কিলোমিটার, নেপাল সীমান্ত ১৮০০ কিলোমিটার, বার্মা ১৬৪৩, ভুটান ৭০০ এবং আফগানিস্তান ১০৬, আর বাংলাদেশ একা হচ্ছে ৪,১০০ কিলোমিটার। এই পুরো যে জায়গাটা এর সঙ্গে শুধু একটা ২০ কিলোমিটার চওড়া মাত্র একটা শিলিগুড়ি নেক, এটার মূল সীমার সঙ্গে নর্থ ইস্টকে ধরে রেখেছে ভারতবর্ষের মেন এসের সঙ্গে। এইখানে দাঁড়িয়ে সমস্ত সন্ত্রাসবাদ নিয়ে যত আন্তর্জাতিক এবং গবেষণা হয়েছে তারা সবাই বলছে যে এই যে অঞ্চলটাকে আমরা ধরছি, এই অঞ্চলটার প্রথম অসুবিধা হচ্ছে যে এটার ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট ভালোভাবে হয়নি, এটার মানুষরা অসম্ভব গরিব। কথাটা খারাপ লাগলেও আমাদের মানতে হবে যারা আমরা রাজনীতি করি, এই অঞ্চলের রাজনীতিকরা সবচেয়ে বেশি করাপ্টেড, এবং তাদের সঙ্গে এই যে অদ্ভুত একটি জায়গা, এখানে সন্ত্রাসবাদ দরকার হলে পুরো পাকিস্তান বা চীন থেকে ঘুরে এসে এই করিডোরটাকে ইউজ করে, সেই জন্য এটা একটা দুর্ধর্ষ ভালো জায়গা তাদের থাকার পক্ষে। এই জায়গাটায় দাঁড়িয়ে কিন্তু এই সন্ত্রাসবাদী ঘাঁটিটা তৈরি হচ্ছে। আপনি শুধু ভাবুন কত ইরেসপন্সিবল আমরা, কতটা ইরেসপন্সিবল যে আজকে এনআইএ এর লোক এসে আমাদের বলে দিয়ে যাচ্ছেন যে বর্ধমানের ঘটনাটা, খাগড়াগড়ের যে বিস্ফোরণ, সেই বিস্ফোরণের সঙ্গে জঙ্গিরা যুক্ত। তারা বলে দিয়ে যাচ্ছেন এই জঙ্গিরা তাদেরই একটি অংশ, আমি বলছি না ওখান থেকে কিন্তু প্ল্যান করা হচ্ছে, নো, গল্পটা হচ্ছে তাদেরই একটি অংশ যারা অগাস্ট মাস থেকে প্ল্যানিংটা করছিল হাসিনা এবং বেগম জিয়াকে মেরে কোনোভাবে বাংলাদেশের এন্টায়ার যে গণতান্ত্রিক জায়গাটা সেটাকেই ধ্বংস করে দিতে। খুব পুরনো টেরোরিস্ট পোর্টাল যারা করেন তারা বলেন, অজয় সাহানি বারবার করে কোট করেছেন এটা তাকে, ভদ্রলোককে, তিনি বলেছিলেন যে ডিপ্লোম্যাটরা যখন ফেল করে, অর্থাৎ রাজনীতিকরা যখন ব্যর্থ হয়, তখন সেনা তার দায়িত্ব নেয়, আর সেনা যখন ফেল করে তখন সন্ত্রাসবাদ সামনে চলে আসে। এই যে খুব অদ্ভুত সুন্দর কথাগুলো, এই কথাগুলো প্রচুর গবেষণার ফল, এবং তার ফলে দেখা যাচ্ছে সন্ত্রাসবাদীদের দলে যারা নাম লেখান এই সন্ত্রাসবাদীদের, তাহলে দেখবেন লক্ষ্য করে তারাও কিন্তু আশ্চর্য রকমের হয় তারা জন্মসূত্রে কোনোভাবে তারা বিচ্ছিন্ন হয়েছেন, অথবা তারা অসম্ভব গরিবের মধ্যে দিয়ে গরিবিয়ানার মধ্যে কাটিয়েছেন, মানে সমাজ তাদের প্রপারলি অ্যাকসেপ্ট করেনি। আমি যেখান থেকে বলছিলাম যে বর্ধমানে ঘটনা ঘটল ২রা অক্টোবর, খুব ইনসিডেন্টালি সেদিন গান্ধীর জন্মদিন, এবং সেই গান্ধী জন্মদিন মহাষ্টমী, এবারে মহাষ্টমী পড়েছে, সেই মহাষ্টমী ২রা অক্টোবর সবকিছু মিলিয়ে একটি জায়গায় ঘটল, এবং বাস্তব সত্য বিরোধীরা বলুক বা না বলুক সেখানে তৃণমূলের একটি পার্টি অফিস ছিল একতলায়, থাকলো, অসুবিধা নেই কিছু। এরপর ঘটনাটা যেটা পর ঘটে গেল, ১ নম্বর কথা হচ্ছে গিয়ে যে ওখানে পুলিশ বলল প্রাথমিকভাবে যে ওটা একটা সামান্য ব্যাপার, কোনো ব্যাপার, গ্যাস সিলিন্ডার বাস্ট হয়েছে। হ্যাঁ, আমরা সবাই জানি, দেখেছি তো। তারপরে যে ঘটনাটা ঘটল, যখন রাজনাথ সিং বললেন যে না এখানে ইন্টারফেয়ার করতে হবে, তখন দুদিনের পর সংবাদ সূত্র একটা ফেসবুকে লেখা হলো, স্বয়ং মুখ্যমন্ত্রী লিখলেন যে অপ্রয়োজনীয়ভাবে, আননেসেসারিলি, এবং প্রচুর বারবার কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক বারবার এখানে ইন্টারভেন করছে। সেখানে কংগ্রেসের ব্যাপারে একটু ভালো কথা বলা ছিল যে নতুন সরকার আসার পর, তবে অজিত দোভালের সঙ্গে বৈঠকে নাকি মুখ্যমন্ত্রী বলেছেন যে আগে এই পরিস্থিতির গুরুত্ব বুঝতে পারলে ভালো হতো।
পরিস্থিতির গুরুত্ব কে বুঝবে? যদি সরকার বুঝতো, রাজ্য সরকার যদি বুঝতো, রাজ্য সরকার, এটা মানে উনি কার্যত স্বীকার করে নিয়েছেন যে কোথাও তার মানে বোঝা যাচ্ছে যে গত এতগুলো বছর ধরে উনি সন্ত্রাসবাদ সম্পর্কিত একটা ডকুমেন্ট একবারও দেখার চেষ্টা করেননি, নট ফর ওয়ান্স। সেকেন্ড কথাটা বলে আমি শেষ করছি, পরে আসবো, সবাই বলবেন এখানে। 2 নম্বর কথা হচ্ছে যে তার পরের দিন আমি একটু অন্যরকম কথা বলে ফেলেছিলাম, জোকার টোকার বলে ফেলেছিলাম, কারণ খুব রাগ হয়েছিল। একজন ভদ্রলোক তিনি বলছিলেন যে তিনি কুইজ করে খুব বিখ্যাত, তিনি বলছিলেন হঠাৎ যে আমি এই সব ব্যাপার, যেভাবে ফেডারেল স্ট্রাকচার নষ্ট হয়েছে অমুক তসুক, তাতে ভয়ঙ্কর ব্যাপার। এখন তাদের দুজনকে আমি খুঁজছিলাম যে তারা এখন কি বলছেন। আমি চাইছিলাম যে সেই ভদ্রলোক এখন কি বলবেন, আমি চাইছি দেখতে। ব্যাপারটা হচ্ছে গিয়ে বিজেপির সঙ্গে ঝগড়া করব, নিশ্চিতভাবে করব, সাম্প্রদায়িক প্রশ্নে করব, সব প্রশ্নে, কিন্তু দেশের নিরাপত্তা, সেখানে ঝগড়া হবে না, চলবে না। আমি সমীরবাবু আপনার কাছে এটা জানতে চাইবো, সেটা হচ্ছে যে এখনো পর্যন্ত বাংলাদেশ সরকারের হাতে আনুষ্ঠানিকভাবে কোনো ডোসিয়ার তুলে দেওয়া হয়নি, যা হচ্ছে আনঅফিসিয়াল চ্যানেলে। কেন আনুষ্ঠানিকভাবে ডকুমেন্ট তুলে দেওয়া হচ্ছে না বাংলাদেশের হাতে? বাংলাদেশের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান বলেছেন যে ইনফরমালি ব্যাক চ্যানেল থেকে আমরা নানা রকম তথ্য পাচ্ছি ভারতবর্ষ থেকে, কিন্তু ভারতবর্ষের সরকারের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কোনো তথ্য আমাদের হাতে তুলে দেওয়া হচ্ছে না। কেন? সরকারের নিজস্ব মেকানিজম আছে। আমি দলের প্রতিনিধি, নির্বাচনের আগে পরে বা রাস্তায় বা টিভি চ্যানেলে দল সম্পর্কে, রাজনৈতিক অবস্থান সম্পর্কে যে কথাগুলো বলা হয় আমি সে নিয়ে আলোচনা করতে পারি, সে নিয়ে চর্চা করতে পারি। কিন্তু সরকার কেন দিচ্ছে, কি পরে দেবে, এটা আমার এখতিয়ারের মধ্যে পড়ে না, এটা আমি ইনকম্পিটেন্ট এই প্রশ্নের উত্তর দিতে। প্রশ্ন হলো সার্বিক আমরা পশ্চিমবঙ্গে যে পরিস্থিতি, নির্বাচন কেন্দ্রকে জেএমবি সদস্যরা লুকিয়ে আছে পশ্চিমবঙ্গে, এটাও আনঅফিসিয়ালি বলছে, পশ্চিমবঙ্গের 8টা সীমান্তবর্তী জেলায় ডেমোগ্রাফিক ডিজাইনটা পাল্টে গেছে। আমাকে বহু পদস্থ পুলিশ কর্তা বলেছেন নামে বেনামে হুজি বহু ডিস্ট্রিক্টে অ্যাক্টিভ, নদিয়ায় অ্যাক্টিভ, মুর্শিদাবাদে অ্যাক্টিভ। একটা কথা বলছি, যখন একটা বাই ইলেকশন হয়েছিল, প্রণব মুখার্জির পুত্র ওখান থেকে নির্বাচনে জয়ী হলেন জঙ্গিপুর, ঠিক নির্বাচনের মাত্র 2 মাস আগে বহরমপুর শহরে একটা মিছিল বেরোলো। সেই মিছিলটা প্রায় 1000 লোকের মিছিল, এবং গোটা বহরমপুর শহর তারা পরিক্রমা করলো অলিগলি। মিছিলের দাবি ছিল কি? দাবিটা হচ্ছে ভয়াবহ, দাবিটা হচ্ছে 17ই আগস্টের আগের অবস্থায় মুর্শিদাবাদকে ফিরিয়ে দিতে হবে। দুর্ভাগ্যজনক এটাই, আমরা শুধুমাত্র একটা মুখ্যমন্ত্রীকে বলছি, কারণ আমাদের পশ্চিমবঙ্গের একটা মাইন্ডসেট আছে, আমাদের কোনো সংবাদপত্রে কিন্তু এটা নিয়ে খুব একটা লেখালেখি হলো না, এই মিছিল নিয়ে চর্চা কিন্তু কোনো চ্যানেলে হলো না। একটা 4000 মানুষ একটা শহরের উপরে মিছিল করলো, একটা স্বাধীন রাষ্ট্রে, সে দেশ সম্পূর্ণ, সে একটা দেশকে ভাঙার কথা বললো, সেখানে কাউকে গ্রেপ্তার করা হলো না। এবং একটু আগে নির্বেদা যে কথাটা বলছিলেন চিকেন নেকের কথা, চিকেন নেকে খুব সিস্টেমেটিক্যালি, যেটা আমরা বারবার বলছি, আমাদের সঙ্গে মতপার্থক্য, সাইলেন্ট ডেমোগ্রাফিক ইনভেশন, বিনা যুদ্ধে ভারত দখলের চক্রান্ত, যেভাবে ইলিগাল ইমিগ্রেন্টসরা আজকে চিকেন নেকে বসেছে, এই নিয়ে কিছু সংগঠন আন্দোলন করেছে, একটাই সংগঠন বা পারিবারিক সংগঠন, একটি ছাত্র আন্দোলন হয়েছে, ব্যাপক জমায়েত করেছিল, তাও বছর 2-3 আগে। কিন্তু সেভাবে কিন্তু অন্য রাজনৈতিক দল বা সুশীল সমাজ বা যে কোনো জায়গা থেকে যে সচেতনতার দরকার আছে সেটা কিন্তু হয়নি। আর বর্তমান সরকারের যেটা, সুশীল সমাজ এখন ঘরে ঢুকে বসে আছে, না সুশীল সমাজ তো থাকতো, সুশীল সমাজ চিরকালই বিদ্যমান ছিল, ছবি টবি আঁকায়, একজন উপদেশ দিতেন, তিনি এখন উপদেশ নিচ্ছেন উকিলের কাছ থেকে বা বন্ধু বান্ধবের কাছ থেকে। আমাকে বলেছিলেন তিনি যে আমার পিছনে সিবিআই লেগেছে, সেটা নাকি অন্য একটি চ্যানেলে, সেই চ্যানেলের অনেকে অনুষ্ঠানটা দেখেছিলেন, তারপরে আমাকে অনেকে জিজ্ঞাসাও করেছিলেন, তাই আমি বললাম খবরটা নিতে পাঠিয়েছি ওনাকে, এখনো খবর পাইনি, কিন্তু তার মধ্যে যে উনি এর মধ্যে ঢুকে যাবেন সেটা এটা হতে পারে। কিন্তু এখানে যেটা হয়েছে, যদি বলি না বুঝে হওয়ার তো কোনো কথা নয়, হঠাৎ একটা ফেডারেল পলিটি এই আলোচনা শুরু হয়ে গেল। তার আগে আমরা শুনলাম যুক্ত ফ্রন্টের সরকার হবে, যুক্তরাষ্ট্রীয় একটা সরকার হবে, তো সেই নিয়ে রাষ্ট্রবিজ্ঞানীরা চর্চা করতে পারেন। আমার উচ্চতার মতো আমার জ্ঞান বিদ্যা বুদ্ধি সীমিত, আমি ব্যাপারটা খুব বুঝে উঠতে পারিনি। আমি বুঝেছিলাম এটাই, যে রাজ্য থেকে একবার বলা হয়েছিল যে উড়িষ্যায় আলু যেতে দেবো না। এ রাজ্যেরই 2জন নির্বাচিত জনপ্রতিনিধিকে রাজ্যের মানুষ নির্বাচন করেছেন,
রাজ্যের মুখ্যমন্ত্রী তাদের পাঠিয়ে দিলেন মধ্যপ্রদেশে, যেখানে একটি ধর্ষণের ঘটনাকে কেন্দ্র করে সামান্য কিছু কাগজে বেরিয়েছিল, পরবর্তীকালে জানা গেল ঘটনাটি ভিন্ন, সেখানে তদন্ত চলে গেল। তখন কিন্তু ফেডারেল পলিটিতে কেউ কোনো আঘাত করেনি। মানে ব্যাপারটা হচ্ছে এরকম যে আপনি তো বাড়ির মধ্যে আছেন, আপনার বাড়ির শোবার ঘরে আগুন লেগেছে, ভেতরে শিশুপুত্র শিশুকন্যা আছে, আর বাইরে দম্পতি ড্রয়িং রুমে বসে পর্দার কাপড়টা কেন স্ত্রী হয়তো অন্য কালারটি কিনেছে সে নিয়ে আলোচনা চলছে। এটা ওই বেহালার থেকে, নিরো বেহালার থেকেও আরো ভয়াবহ অবস্থা দাঁড়িয়ে গেছে। তো এই যে ঘটনা এখানে চলছে এবং যেভাবে বারবার পুলিশকে সার্টিফিকেট দিচ্ছেন, কখনো পুলিশকে দল সার্টিফিকেট দিয়ে দিচ্ছে, কখনো পুলিশকে যে অপরাধী যে বিচার করছে, আমরা দেখলাম সুদীপ্ত সেন, সে পুলিশকে সার্টিফিকেট দিয়ে দিল যে আমার বিচার ঠিকঠাক চলছে। মানে এখন কেউই, মানে যারা আমাদের মতো যাদের মাথায় কম অক্সিজেন যায়, আমরা কেউই বুঝে উঠতে পারছি না প্রকৃত ব্যাপারটা কি উঠছে। নেতাদের মুখ থেকে ফসকে কথা বেরিয়ে যাচ্ছে, মুখ ফসকে কথা আর হাত ফসকে বোম পেরিয়ে চলছে। পুলিশ আগে তো সিপিএম এর মধ্যে যৌথভাবে আক্রমণ করত একসঙ্গে, যেটা নন্দীগ্রামে দেখা গিয়েছিল, সুশীল সমাজ রাস্তায় নেমেছিল, সবাই নেমেছিল, প্রত্যেকেই এই মানে এই নরহত্যার বিরুদ্ধাচারণ করেছে। কিন্তু এখন কি দেখা যাচ্ছে, এখন পুলিশ ঘুরে দাঁড়িয়েছে 144 ধারা। 144 ধারা কেন জারি করা হয়? 144 ধারা জারি করা শান্তি প্রতিষ্ঠার জন্য। 144 ধারা জারি করা হয়েছে নির্বিচারে 10টা গাড়ি ঢুকিয়ে দেবো, সেখানে বোম মারবো, লুট করবো, সেখানে মানুষকে। আমি আসছি সঙ্গবাবু, রজতবাবু, আপনার কাছে কি আলোচনা হবে? আজকে জামাত প্রধানকে ট্রাইব্যুনাল ফাঁসির নির্দেশ, নিজামি, তারপরে আবার বাংলাদেশে নতুন করে অশান্তির আবহ তৈরি করতেই পারে জামাতের কর্মী সমর্থকরা। সেই প্রেক্ষিতে আবার আজকে খবর বেরিয়েছে যে জামাতুল মুজাহিদিন শেখ হাসিনা সরকারকে উৎখাত করে তার প্রাণনাশের চেষ্টা করছিল এবং সেখানে অনেকটা ব্লুপ্রিন্ট রচনা হয়েছিল আমাদের এই পশ্চিমবঙ্গ থেকে। আপনি যে সময় বাংলাদেশে ছিলেন কর্মসূত্রে, সেখানে আপনিই বলছিলেন কিছুক্ষণ আগে যে বাসে চড়তে ভয় পেত, কখন জামাতের সমর্থকরা নভেম্বরে আর কি, অক্টোবর নভেম্বরে এই ঘটনাটা প্রকাশ্যে আসার পর ভারত বাংলাদেশ সম্পর্কের রূপরেখাটা কি হবে, যেটা কাগজে আজকে বেরিয়েছে। কারণ হাসিনা সরকার কার্যত দায়বদ্ধ এবং সেটা তারা আগে প্রমাণ করেছেন যে বাংলাদেশের মাটিকে ভারত বিরোধী কোনো সন্ত্রাসের কাজে তারা ব্যবহার করতে দেবেন না। তারাও তো একই রকম প্রত্যাশা আমাদের কাছ থেকে করবেন। সেই প্রত্যাশার জায়গাটায় একটা প্রশ্নচিহ্ন তৈরি হচ্ছে কিনা? অবশ্যই হচ্ছে। মনে রাখতে হবে হাসিনা সরকারকে এর আগের দফাতেও সেই দেশের মানুষের কাছে এবং বিরোধী রাজনৈতিক দলগুলোর কাছ থেকে প্রচুর সমালোচনা শুনতে হয়েছিল এই কথা বলে যে বাংলাদেশ ভারতকে অনেক কিছু পরিস্থিতি অনুযায়ী দিচ্ছে, যেমন সেখানে কোন রকম টেররিস্টের আড্ডাগুলো ভেঙে দেওয়া, তাদের প্রত্যর্পণ করা, সেগুলো হয়েছে এবং সেখানে ভারত বিরোধী কোন রকম কাজকর্ম যাতে না। আমাদের সঙ্গে একজন নতুন অতিথি এসছেন, আমাদের প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশের আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সহ সম্পাদক অজয় সরকার। অজয়, তোমাকে স্বাগত। কিন্তু প্রতিদানে বাংলাদেশ যখন সীমান্তের এই যে আপনার ওই ছিটমহলগুলো আর কি নিয়ে যে চুক্তিটা সব শেষ পর্যন্ত র্যাটিফাই করার কথা বলেন, সেটা এখনো হলো না। তিস্তার জল বন্টন চুক্তি হলো না। এগুলো নিয়ে ওদের একটা প্রচন্ড হতাশা রয়েছে যে ভারতকে আমরা অনেক কিছু আমাদের দিক থেকে যেগুলো করণীয় সেগুলো করছি, কিন্তু বিনিময়ে আমরা কি পাচ্ছি? একটা তো লেনদেনের ব্যাপার থাকবে প্রতিবেশী রাষ্ট্রের মধ্যে। এই একটা অবস্থাতে কিন্তু হাসিনা সরকারকে বারবার সমালোচনার মধ্যে পড়তে হয়। এইবার তার সঙ্গে যোগ হচ্ছে এই ঘটনা, সেটা কিন্তু হাসিনা সরকার এখন যদি ভারত সরকার এখন পর্যন্ত যা মুখগুলো নিয়েছে, আমি বলবো অত্যন্ত ঠান্ডা মাথাতে ধীরে সুস্থে কাজগুলো করছে এবং তার ফলে এখনো বিশ্বাসের বা আস্থায় কোনো ফাটল ধরার কোনো নেই। অর্থাৎ ভারত সরকার আন্তরিকতা নিয়ে কোনো প্রশ্ন কেউ তুলবে না। আমি কথা বলতে একটা খালি বলছি, সাপ্লিমেন্টও ঠিক নয়, সেটা হচ্ছে এটা শুধু বর্তমানের ইন্ডিয়া গভর্নমেন্ট নয়, আজ থেকে 1.5 বছর আগে ইউপিএ 2 গভর্নমেন্ট ছিল, তাদের সেখানে তখনও এনআইএ আমাদের এখানে পুলিশ পার্সোনাল যারা আছে কিছু বড় পুলিশ আধিকারিকের সঙ্গে তারা দেখা করেছিল, কিন্তু এরা খুব একটা বেশি তাদের আমি বলছিলাম সরকার তো কন্টিনিউটি, দিল্লির সরকার, কেন্দ্রীয় সরকার, তাদের বিদেশি সেটা সেভাবে চলছে, কিন্তু এটার বাইরে তো চলে গেলে হট করে চলে। এখন বাংলাদেশের অবস্থাটা বুঝতে হবে। বাংলাদেশে এটা কিন্তু আমরা জামাতিদের যতটা বড়ভাবে দেখি, সমাজে কিন্তু অতটা বড় নয়, কিন্তু তার একটা জমিও রয়েছে। 7-8টা জেলাতে তাদের রয়েছে, কিন্তু বাংলাদেশের জেলার সংখ্যা অনেক বেশি। এবং নির্বাচনে তাদের কিন্তু খুব বেশি, ওরা একলা লড়ে খুব কিছু করতে পারে না, 2-3টি আসনে বেশি কখনো পায় না। 3% ভোট, তাই নাকি? মাত্র 3%। আচ্ছা, আর বাংলাদেশে আরেকটা জিনিস আমি বলছি, কিন্তু বাংলাদেশে তা সত্ত্বেও বাংলাদেশে জামাতি মনোভাবের মানুষের জন্য সাপ্লাই চেন যেটা, সেটা কিন্তু আছে বিরাট। সেটা হচ্ছে ওই যে বেসরকারি যে মাদ্রাসাগুলো, সেই মাদ্রাসায় যেখানে ধরুন আপনার আমি বলছি যে এই যে
এই হেফাজতে ইসলাম, হেফাজতে ইসলামের আন্ডারে যে প্রচুর মাদ্রাসা, মাদ্রাসা বোর্ডই তো আছে, এবং বাংলাদেশের প্রধানমন্ত্রী গত বছর বলেছিলেন, একটা মাদ্রাসা শিক্ষকদের একটা মিটিং এ ঢাকাতে বলেছিলেন, আমি তখন ঢাকায় ছিলাম, সেই মিটিং এ বলেছিলেন, উনি বলছেন যে একই সুযোগ সুবিধা আমি কওমি মাদ্রাসাকেও দিতে চাই, অর্থাৎ একটা নিয়মের মধ্যে আসুক, সিস্টেম চায় না। কিন্তু ওইখান থেকে ওই গরিব ছেলেদের থাকা খাওয়ার দায়িত্ব নিয়ে ওদের যেভাবে শেখানো হচ্ছে, সেইখান থেকে কি তৈরি হচ্ছে একটা জায়গা যেখান থেকে তাদের রিক্রুট করা যায় সহজে আপনার এই ধরনের কাজ, যেটা গত বছর নিজে দেখে ওখানে স্লোগান উঠেছিল আফগানিস্তান হবে এই, আমরা হব তালিবান, বাংলাদেশ হবে আফগানিস্তান। এই যে একটা যারা প্রকাশ্যে জিনিসটা করছিল, কিন্তু বাংলাদেশে যখন পর এই ঘাতক দ্বারা নির্মূল কমিটির চাপে যখন সরকার একের পর এক তদন্তগুলো শেষ করে বিচারগুলো শেষ করলো, যখন বাংলাদেশের আদালত যখন পরপর, আজকে যেমন নিজামীর যে ফাঁসির রায় হলো, আমি থাকতে গোলাম আজমে 90 বছরের কারাদণ্ডে মারাই গেলেন, তাছাড়া অন্যান্য আরো বেশ কয়েকজনের, তো সেই সময় আমি দেখেছি ওরা কি করলো, ওরা তখন টেররিস্ট চলে গেল, অর্থাৎ জনসমর্থন কিন্তু সঙ্গে ছিল না, রাত সন্ধ্যে হয়ে যাওয়ার পরে ওরা বাসে পেট্রোল বোমা মারতো, গাড়িতে পেট্রোল বোমা মারতো, এবং তাতে প্রচুর লোক আহত, প্রচুর লোক মারা গেল। আমি আসছি আপনার কাছে, আমি অশোক বাবু, আপনার তারপরে আমি অজয়ের কাছে আসবো, যে বামপন্থীরা নজিরবিহীন ভাবে কার্যত কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তদন্তকে সমর্থন জানিয়ে, যেটা বামপন্থীদের নীতি বিরুদ্ধ, স্বভাব বিরুদ্ধ। তো আজকে দেখা গেল রয়টার্সের খবরে যে নাম প্রকাশে অনিচ্ছুক, তারা বলেছেন যে এটা হয়েছে আর কি। একটা জিনিস স্পষ্ট যে আপনাদের সময়ে প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য একবার বলেছিলেন যে পদ্মার চরে অবৈধ মাদ্রাসাগুলোর অনেকটাই জিহাদি কার্যকলাপের সঙ্গে যুক্ত। গণশক্তি পত্রিকায় সেই খবর বেরোয়, তারপর গণশক্তি সেই খবরটাকে উইথড্র করে। আজকে কিন্তু সব মাদ্রাসা নয়, কিছু কিছু মাদ্রাসা এরকম আছেই। আজকে সেটা তো ঠিকই বলেছিলেন বুদ্ধবাবু, আপনারা অনেকেই তার বক্তব্যকে সমর্থন করেননি, যে একটা বিষবৃক্ষ এখানে গড়ে উঠেছে পশ্চিমবঙ্গকে, সেখানে কেন্দ্র করে আমাদের প্রতিবেশী বাংলাদেশের বঙ্গবন্ধু তনয়া সরকারকে উৎখাত করতে চাইছে তারা। আমি প্রথমে ওই কথাটা সম্পর্কে একটু বলা দরকার, একটা দুটো কথা। সেটা যদি না বামপন্থীরা স্বভাব বিরুদ্ধ কাজ করেছে তা কিন্তু নয়, এটা দেশ ও জাতির নিরাপত্তার প্রশ্ন। প্রশ্নটা হচ্ছে ভারত এবং তার প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সম্পর্ক রক্ষার প্রশ্ন। বিষয়টা হচ্ছে যে ভারতে গণতন্ত্রকে যদি সুরক্ষিত রাখতে হয়, তাহলে বাংলাদেশ বা পাকিস্তানের গণতন্ত্র যদি সুরক্ষিত না হয় বা সেখানে গণতন্ত্র গড়ে না ওঠে, তাহলে ভারতের গণতন্ত্র নিরাপদ থাকবে না। প্রশ্নটাকে এইভাবে দৃষ্টিভঙ্গি থেকে দেখা দরকার। বামপন্থীরা বরাবরই এইভাবেই দেখে। কোন কোন প্রশ্নে কেন্দ্রের ভূমিকা নিয়ে বামপন্থীর আপত্তি, অথবা কেন্দ্র রাজ্য সম্পর্কের পুনর্বিন্যাস, রাজ্যের হাতে অধিক ক্ষমতাগুলো অন্য রাজনৈতিক বিষয়। কিন্তু খাগড়াগড়ে বিস্ফোরণের পরে এনআইএ তদন্ত করবে, এই সিদ্ধান্তটাকে স্বাগত না জানানোর মতো কোনো কারণ ছিল না। এবং অদ্ভুত ব্যাপার হলো, খাগড়াগড়ের ঘটনার গভীরতা কোথায় এটা সম্পর্কে আমাদের পশ্চিমবঙ্গের রাজ্য পুলিশের কোনো ধারণাই ছিল না, তাদের নলেজও ছিল না, মানে জ্ঞানগম্যে অদ্ভুত পৌঁছয়নি, ধারণাই ছিল না। আমার কাছে বিস্ময়কর যে রাজ্য সরকার কিছুতেই এনআইএ তদন্তটা চাননি, বারবার বাধা দিয়েছেন। মানে এনআইএ তদন্ত আটকানোর জন্য সুপ্রিম কোর্টে যাওয়া যায় না, হাইকোর্টে যাওয়া যায় না। এনআইএ কিন্তু বিবৃতি দিয়ে জানিয়েছিল কিছুদিন আগেই রাজ্য সরকারের কাছ থেকে তারা পূর্ণ সহযোগিতা পাচ্ছে। না না, এটা এনআইএ করতেই হবে। আমি বলছি এটা যে সরকারের সাহায্য না করে কোনো উপায় নেই, কিন্তু আন্তরিক সাহায্য আর বাধ্যবাধকতা সাহায্য দুটো এক না। কালকে বলেওছে, আমি ধরেই নিচ্ছি হচ্ছে না, আমি ধরেই নিচ্ছি এনআইএ যদি আমরা দেখি তাহলে তারাও বলছেন প্রত্যাশা মতো সাহায্য রাজ্য পুলিশের থেকে পাচ্ছি না। তা সত্ত্বেও প্রকাশ মিশ্র সেটা একটা কথা বলেছেন, সেটা খুব তাৎপর্যপূর্ণ, আমরা প্রফেশনাল টাচ দিতে এসেছি। আমি বলছি কি, আমি এখানে আসছি, আমি বলছি আমি ধরে নিচ্ছি রাজ্য সরকার খুব আন্তরিক সাহায্য করছেন, তা সত্ত্বেও রাজ্য সরকারের একটা রাজনৈতিক দৃষ্টিভঙ্গি থাকবে। তো ওরা বুঝতেই পারছেন না যে সন্ত্রাসবাদ শুধু সন্ত্রাসবাদ বললে কিছু বোঝায় না, সন্ত্রাসবাদ একটা রাজনীতি।
সন্ত্রাসবাদের পেছনে রাজনীতিটাকে যদি চিহ্নিত করে না যায়, তাহলে সন্ত্রাসবাদ বললে মনে হয় যেন বাসে তৃণমূল কি করে নরম সাম্প্রদায়িকতার রাজনীতি করছে? তৃণমূল সাম্প্রদায়িকতা সন্ত্রাসবাদ এক নয়, মৌলবাদ আর সাম্প্রদায়িকতা যেমন এক নয়, সেরকম সন্ত্রাসবাদ আর সাম্প্রদায়িকতা সবসময় এক নয়। সাম্প্রদায়িকতাকে আমরা ভারত, বাংলাদেশ, পাকিস্তানে যেভাবে দেখি, সন্ত্রাসবাদ আমেরিকায় রয়েছে, আমেরিকা থেকে সন্ত্রাসবাদ কাজ করছে, সেখানে তো এই মৌলবাদ এভাবে কাজ করে না। সুতরাং আমি বলতে চাইছি যে সন্ত্রাসবাদ বললে একটা নির্দিষ্ট রাজনীতি থেকে নবসারী যে কথাটা বলেছিলেন, তাহলে সেই কথাটার মধ্যে অনেকটাই সত্য ছিল। ঠিক, সেই কথাটার ছিল দলের চাপে, সেটা অন্য কথা। সিপিএম কি করেছে অন্য কথা, কিন্তু বুদ্ধবাবু যেটা বলেছিলেন সেদিন তার মধ্যে সত্য ছিল। কিন্তু এটাও ঠিক, ওই ধরনের কথাকে সার্বিকভাবে ব্যাখ্যা করা, বুঝে নেওয়ার বিপদ আছে। এটা একটা সামগ্রিক চিত্র, তা ছিল না। কিন্তু এটা বুদ্ধবাবু যেটা বলেছিলেন তার মধ্যে অনেকটা সত্য ছিল। আমি যেটা গুরুত্বপূর্ণ, আমার কাছে অনেক বেশি গুরুত্বপূর্ণ, বাংলাদেশে একটা গণতন্ত্রের প্রতিষ্ঠার কাজ চলছে। হাসিনা সরকার এই কাজটা অত্যন্ত আন্তরিকতার সঙ্গে করছেন। পাকিস্তানে দীর্ঘকাল সামরিক শাসন চলেছে। আমি নিজে দুবার পাকিস্তানে গিয়েছি, গিয়ে আমার মনে হয়েছে পাকিস্তানের মানুষ, মানে সামরিক শাসন চলা সত্ত্বেও মানুষের মধ্যে গণতন্ত্রের আকাঙ্ক্ষা ক্রমশ তীব্র হচ্ছে, এবং তারা চাইছেন যে পাকিস্তানে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য ভারত সাহায্যের হাত বাড়িয়ে দিক। ভারত পাকিস্তান এই যৌথ সমঝোতার মধ্যে দিয়ে পাকিস্তানে একটা গণতন্ত্র প্রতিষ্ঠার মানুষ চাইছেন। বাংলাদেশে তো খুব আন্তরিকভাবেই এখনকার সরকার সেটা চাইছেন। এখন ব্যাপার হচ্ছে এটা, যে এটা খুব পরিষ্কার যে সন্ত্রাসবাদের রাজনীতিটাকে একটু খুঁজে বের করা দরকার, যে রাজনীতিটা শেষ পর্যন্ত মূল কথা, মানে এটার পেছনে সাম্রাজ্যবাদ, পুঁজিবাদ, আমি এসব ব্যাখ্যা যাচ্ছি না, কিন্তু আমি বলছি সন্ত্রাসবাদ শেষ পর্যন্ত গণতন্ত্রকে বিপন্ন করে তোলে। আমি অজয় আপনার কাছে এটা জানতে চাইবো, আজকে জামাত প্রধানের ফাঁসির সাজা দিয়েছে, এরপরে বাংলাদেশের পরিস্থিতি কি হতে পারে? তারপর এখানে কাগজে খবর বেরিয়েছে, বাংলাদেশের কাগজেও কিন্তু বেশ কয়েকদিন ধরে এইরকম খবরের একটা ইঙ্গিত ছিল, রয়টার্সকে কোট করে বেরিয়েছে। দেখুন কিরকম টানাপোড়েনের মধ্যে পুরো বিষয়টা যাবে আগামীতে? জামাতের যে সাবেক যে আমির প্রধান মাওলানা মতিউর রহমান নিজামীর যে মানবতা বিরোধী ট্রাইব্যুনাল যে ফাঁসির রায় দিয়েছে, এটা আমরা সবাই খুশি, কারণ এটা আদালতের বিচার নিয়ে আমরা কোনো কথা বলতে চাই না। তবে জামাত কিন্তু সারা বাংলাদেশে আজকে রায় ঘোষণার পর থেকে তেমন কোনো স্ট্যান্ড নিতে পারেনি, কারণ সাধারণ মানুষ কিন্তু জামাতের সঙ্গে নেই। কিছুক্ষণ আগে আমার পার্শ্ববর্তী উনি বলেছে, আমি নাকি জানি না, কিন্তু প্রায় আমার সব কথাই উনি বলে দিয়েছেন, বাংলাদেশ সম্পর্কে ভালো জানেন, বোঝা গেল। তো যাই হোক, এখন ওদের কোনো স্ট্যান্ডই নাই। আমি বিভিন্ন জায়গায় বলেছি যে 2-3টা জায়গায়, স্পেশালি সাতক্ষীরা, রাজশাহী, পিরোজপুর, চট্টগ্রামের কিছু অংশ, সব অংশ, এরকম কয়েকটা জায়গায় তাদের কিন্তু কিছু সমর্থক থেকে গেছে। তাদেরকে একটা সুবিধা হয়েছে, তাদের কাছে প্রচুর টাকা আছে, টাকার কারণে তারা যে কোনো সোর্স থেকে তারা এক জায়গা থেকে এক জায়গায় কর্মীদের নিয়ে যেতে পারে, এবং শোডাউন যদি তারা ঠিক করে তাহলে সারা বাংলাদেশ থেকে তারা নেতা কর্মীদের সমাবেশ ঘটে একটা বিরাট হয়তো 20,000-50,000 লোকের একটা সমাবেশ তারা দেখাতে পারে, টাকার কারণে, ফাইন্যান্সিয়াল কারণে, ব্যাকআপের কারণে তারা এটা পারে। তো যাই হোক, আমি যে কথা বলছিলাম, জামাত কিন্তু বাংলাদেশে বেসিক্যালি জামাতের পলিটিক্যাল স্ট্যান্ড তেমন কিছু নাই, তাদের এখন সারা বাংলাদেশে কোনো কিছু করার মতো অবস্থানে নাই, যে কারণে কিন্তু তাদের জামাতের প্রাধান্য বলে খ্যাত সাতক্ষীরাতেও কিন্তু আজকে সারাদিনে তেমন কোনো ইনসিডেন্ট ঘটেনি। আমি আসার আগে আমাদের ডিআইজি খুলনা রেঞ্জের সঙ্গে কথা বলতে আসছিলাম, আমি ধরে নিয়েছিলাম উনি খুব বিজি থাকবে কালকে, কারণ খুলনা রেঞ্জের ভিতরে সাতক্ষীরা, কুষ্টিয়া এই অঞ্চলটি জামাতের অধ্যুষিত। তা উনি খুব রিল্যাক্স দেখলাম, বললেন আমার রেঞ্জে কোথাও রাস্তায় নামতে দেয়নি কাউকে। তারপরে জামাত কিন্তু রাস্তায় নামার মতো শক্তি তাদের নেই, আর যা দু একটা আছে তারা হচ্ছে বাংলাদেশে থাকে না, তারা থাকে না। এরকম দেখুন, আমি একদম নাম উল্লেখ করে আপনাদেরকে বলি যে আমাদের সাতক্ষীরাতে এই 2009 সালের আগে 2001 সালের নির্বাচনে কিন্তু 4টি সিটই জামাত পায়, পার্লামেন্টের সিট 4টি সিট জামাত পাওয়ার কারণে দুইজন তার তৎকালীন যে এমপি ছিল, একজন হাজি নুরুল ইসলাম, মুহাদ্দেস খালেক, একজন মাওলানা খালেক। মুহাদ্দেস খালেক আর মাওলানা খালেক এই দুইজনই অসংখ্য খুন, রাষ্ট্রদ্রোহী মামলার আসামি। তার গত 2 বছর ধরে আমরা ধরার চেষ্টা করছি, কেন ধরতে পারছি না। আমাদের পুলিশ, বিজিবি, র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন সবাই মিলে আমরা কম্বাইন্ড অপারেশন করলাম।
দেখা যায় 5 মিনিট আগে তাদেরকে আগরদাড়ি বাজারে দেখা যায়, ঠিক মানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য আসলে পাওয়া যাচ্ছে না, অথচ লোকাল নেটওয়ার্ক খোলা থাকে, তারা যে বাংলাদেশের লোকাল নেটওয়ার্ক ব্যবহার করে। তার মানে আমাদের ইসামতি নদীর ঠিক এইভাবে বসিরহাটের খুব নিয়ারেস্ট ডিস্টেন্সে তারা কিন্তু অবস্থান করছে, তাদেরকে আমরা ধরতে পারছি না। তারা সীমানা পেরিয়ে চলে গেছে, তারা প্রতিদিন 20 বার রয়েছেন তোমার পাশেই, 20 বার আসে 20 বার যায়, আমরা তাদেরকে ধরতে পারছি না। আমি বলি আমার কাছে, আমি ছবি দেখাতে পারি, কিছুক্ষণ আগে আমি আমাদের দেবাটা প্রেস ক্লাবের সেক্রেটারি শাওন আমাদের ছোট ওর কাছ থেকে নিয়েছি, আফগান জিয়া নামে একটা সন্ত্রাসী আছে ওখানে জামাতের, আফগান জিয়া নামের একটা ইতিহাস আছে। সে আফগানিস্তানে গিয়েছিল জিহাদ করার জন্য, ইসলামের পক্ষে জিহাদ করে ফিরে এসে এলাকায় আবার ইসলামী জিহাদ কায়েম করার জন্য চেষ্টা করছে, ওর নামই হয়ে গেছে আফগান জিয়া। তাকে গত 2 বছর ধরে আমরা ইন্টারপোলের সহায়তা নিয়েছি ধরার জন্য, কিন্তু আমি ধরতে পারছি না। অথচ মিটিং এর মধ্যে মিছিল একটা ছবি সাংবাদিক তুলে পাঠিয়েছে আমাকে, দেখুন অবস্থা কি। তার মানে কি, একদম নদীটা পার হলে 1 লাখে এখানে চলে আসছে, এবং লোকাল নেটওয়ার্ক খোলা থাকার কারণে সমস্ত ফলোয়ার তাদের যারা থাকে, তাদের যারা কর্মীরা থাকে, তারা তাদেরকে পাচ্ছে, সে তাদের উৎসাহ দিচ্ছে, বিভিন্ন কর্মকাণ্ড করাচ্ছে। আমি নামগুলো একটু আপনাদের সবাইকে আমি জানাই যে কি নামগুলো এখানে তারা অবস্থান করে, তারা এসে এখানে ভোটেও পার্টিসিপেট করে। এখানে দেখুন নির্বাচন প্রক্রিয়া, এখানে যে লোকগুলো জামাতের মারাত্মক ছাত্রতে আছে, খালেক মন্ডল এক্স এমপি, মুহাদ্দিস আব্দুল খালেক এক্স এমপি, হাবিবুর রহমান জামাতের আমির, আফগান জিয়া, আফগান ফেরত জঙ্গি, গোলাম ফারুক চেয়ারম্যান, নুরুল হক ও আলিম চেয়ারম্যান। এই লোকগুলোকে আমাকে ডিআইজি আসতে বলছিল আমাদের ডিআইজি খুলনা রেঞ্জ, যে এই লোকগুলোকে গত 2 বছর ধরার জন্য আমাদের রেঞ্জ পুলিশ ইন্টারপোলের সহায়তা হুন্ডিয়ে খুঁজে বেড়াচ্ছে, কিন্তু আমি ধরতে পারছি না। কেন খুঁজে বেড়াচ্ছে আপনারা শুনুন। স্বাধীন বাংলাদেশে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা ক্ষমতায়, তারা এখনো সাতক্ষীরাতে শেখ হাসিনার কবর খুঁড়ে রেখেছে। তারা যে কোনো সময় শেখ হাসিনাকে মারবে এবং তার ছেলে সজীব জয়কে মারবে, মেরে সেখানে কবর দেবে, প্রতিদিন সে কবর রক্ষণাবেক্ষণ করে তারা। এইরকম একটা পরিস্থিতির কারণে তাদেরকে একদম মানে শূন্য হয়ে আমাদের প্রশাসন খুঁজে বেড়াচ্ছে, কিন্তু পর্যন্ত ধরতে পারছে না। অথচ তারা মিছিলে যাচ্ছে, মিটিং এ যাচ্ছে, সমস্ত তোমরা কি শিওর, মোটামুটি তোমাদের প্রশাসন কি শিওর তারা ওইদিকে চলে এসছে? অবশ্যই, কারণ হচ্ছে যে আমরা দেখুন, আমরা তো ভারতের সীমানাটা বাদ দিয়ে আমাদের পার্টির যতগুলো সীমানা সমস্ত এরিয়াটা আগরদাড়ি দিয়ে আমরা ঘিরে কম্বিং অপারেশন চালিয়েছি। আমাদের পুলিশ, র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন এবং বিজিবি, বর্ডার গার্ড ব্যাটালিয়ন সবাই নিয়ে আমরা একদম হাতে হাত ধরে যাওয়ার মতো সেকুন্ডে সেকে ফেলেছি, আমরা ধরতে পারছি না। এটা কিন্তু নদী পারে ইন্ডিয়াতে সাউথার কোনো জায়গা নেই তার, এবং ইন্ডিয়াতে এসে একজন এক্স এমপি সে তো একদম লেবারই করতে পারছে না, তাই কাউকে না কারো শেল্টারে থাকতে হচ্ছে, কারণ সেরকম স্ট্যাটাস মেনটেন করে যে রাখতে পারে সেরকম থাকতে হচ্ছে, সেখানে থেকে এসে সমস্ত কর্মকাণ্ড পরিচালনা করছে রাজনৈতিক। আমরা তো ধরতে পারছি না, আমাদের ব্যবস্থা নিতে পারছি না। আমরা একটা ছোট্ট বাণিজ্যিক বিরতি নেব, বিরতির পর আবার ফিরে আসবো নটের ফোকাসে। অভিনন্দন মহাজন মশাই, শেষে চৌধুরী বউ এসেই গেল ধার চাইতে। এসো চৌধুরী বউ। নমস্কার মহাজন মশাই। ওর নাম মেয়ের বিয়ে নাকি পাকা হয়ে গেছে? আগে হ্যাঁ, খুবই ভালো পরিবার। কিছু টাকা পয়সা সাহায্য চাই তো বলো। না না মহাজন মশাই, এর জন্য তো আমি গ্রামীণ ডাক জীবন বীমা আগে থেকেই করিয়ে রেখেছি, তবুও প্রয়োজন হলে অন্য পলিসিতে লোন নেব। আমি তো এখন শুধু নিমন্ত্রণ করতে এসেছি। গ্রামীণ ডাক জীবন বীমা, যাতে আপনার সম্মান সর্বদা বজায় থাকে। বলেছিলেন, আমি খুব শ্রদ্ধা আর দৃঢ়তার সঙ্গে বলতে চাই যে আমাদের চারিদিক জঞ্জাল মুক্ত হোক, আর জঞ্জাল সাফাইয়ের কাজ আমাদের নিজেদেরই করতে হবে। क्या हम तय करें कि 2019 तक महात्मा गांधी की 150वीं जयंती बनाएंगे?
हमारा गांव, हमारा शहर, हमारा गली, हमारा मोहल्ला, हमारी स्कूल, हमारे मंदिर, हमारे अस्पताल, सभी क्षेत्र गंदगी का नाम और निशान नहीं रहने देंगे। আসুন আমরা সবাই মিলে স্বচ্ছতার সংকল্প নিই আর এক স্বচ্ছ ভারত করে তুলি। স্বচ্ছ ভারত, এক পদক্ষেপ স্বচ্ছতার দিশায়। NSSO সার্ভেতে হবে কাজ বিকাশে, উন্নতি হবে দেশের, সঙ্গ চাই আপনাদের। NSSO সার্ভে আসতে পারেন আপনার ঘরে, ট্যুরিজমের কথা বলবেন, কয়েকটি প্রশ্ন করবেন, ঘুরতে বেড়াতে কোথায় যান, কত দিনের প্ল্যান করেন, কোথায় থাকেন, কি কি খান, শপিং করে কি কি আনেন। প্রশ্ন যেন থাকে না পুরো, সব প্রশ্নের জবাব দিন পুরো। আপনার দেওয়া পরিসংখ্যানের বিশ্লেষণ করে সরকার বিকাশের নানা নীতি বানাবে, যাতে দেশে পর্যটনের বিকাশ হতে পারে। পালন করুন নিজের দায়িত্ব, এনএসএসও দিন সঠিক তথ্য। এই নাও, আর কিছু? বাস। আরে এটা কি ভাই, এতটুকু রাসায়নিক সার? কৃষিকাজ ছাড়ছো কি? কৃষিকাজ নয়, বোকামি ছাড়ছি। মাটির পরীক্ষা করিয়েছি, এখন তো দাদা যতটা প্রয়োজন ততটাই সার জমিতে দেবো। হ্যাঁ, কৃষক ভাই আজই নিজের জেলার কাছে জমি পরীক্ষার গবেষণাগারে মাটির পরীক্ষা অবশ্যই করান। আর মাটিতে পুষ্টিকর পদার্থ, আর্দ্রতা এবং গাছপালার বিকাশ অনুযায়ী প্রয়োজন মতো পুষ্টিকর পদার্থ দিন। আর হ্যাঁ, মাটিতে গন্ধক, দস্তা, বোরনের মতো সূক্ষ্ম পুষ্টিকর পদার্থ সম্পর্কে জানতে ভুলবেন না। সার আর জৈবিক সারের সঠিক ব্যবহারে জমির উর্বরতা বজায় থাকে, উৎপাদনশীলতা বাড়ায়, খরচ কমায় আর মূল্যবান বিদেশি মুদ্রা বাঁচাতে সাহায্য করে। আর হ্যাঁ, ধীরে ধীরে নাইট্রোজেন সরবরাহকারী সার যেমন নিমযুক্ত ইউরিয়াকে অগ্রাধিকার দিন আর ইউরিয়া পাতার উপর ছড়িয়ে দিন। আরে বাহ, তুই তো সত্যি বুদ্ধিমান হয়ে গেছিস রে। বিশদে জানতে যোগাযোগ করুন জেলা কৃষি আধিকারিক বা কিষাণ কল সেন্টার। আমি কবে ভেবেছিলাম আমার জীবন এইভাবে বদলে যাবে। সবকিছু কত ভালো ছিল, একজন ভালো স্বামী, দুটো মিষ্টি বাচ্চা, কিন্তু আমার সবকিছু বদলে দিয়েছে। এখন এই ছড়িয়ে পড়া ক্যান্সারকে আমার চেহারা থেকে কেটে ফেলতে হবে। এখন কিছুই আগের মতো থাকবে না। তামাক আমার জীবন নষ্ট করে দিয়েছে। খৈনি, গুটখা, তামাক, জর্দা, পান মশলা আপনার জীবন তছনছ করে দেয়। গান্ধীজি বলেছিলেন, আমি খুব শ্রদ্ধা আর দৃঢ়তার সঙ্গে বলতে চাই যে আমাদের চারিদিক জঞ্জাল মুক্ত হোক আর জঞ্জাল সাফাইয়ের কাজ আমাদের নিজেদেরই করতে হবে। क्या हम तय करें कि 2019 जब महात्मा गांधी की 150वीं जयंती बनाएंगे, हमारा गांव, हमारा शहर, हमारा गली, हमारा मोहल्ला, हमारी स्कूल, हमारे मंदिर, हमारे अस्पताल, सभी क्षेत्र गंदगी का नाम और निशान नहीं रहने देंगे। আসুন আমরা সবাই মিলে স্বচ্ছতার সংকল্প নিই আর এক স্বচ্ছ ভারত করে তুলি। স্বচ্ছ ভারত, এক পদক্ষেপ স্বচ্ছতার দিশায়। বিরতির পর ফিরে এলাম নটার ফোকাসে। আমি নির্বোধবাবু আপনার কাছে এটা জানতে চাইবো, সেটা হচ্ছে যে শ্রমিক বাবুদের যে অভিযোগটা ছিল এতদিন ধরে, যে ওখান থেকে অনেকে ঢুকে তারা শাসক দলের ছত্রছায়ায় থাকছে, এমনকি ভোটের কাজেও তাদের লাগানো হয়েছে, এটা অভিযোগ ছিল, বামেদেরও ছিল, আপনাদেরও ছিল, বিজেপির একটু বেশি করেছিল। আজকে অজয়ের কথাতে কার্যত তার একটা পরোক্ষ স্বীকৃতিও পাওয়া। না, বামেদের মধ্যে ব্যাপার ছিল, এটা কংগ্রেসের বলে ছিল পরে। যখন বাংলাদেশি ইলিগাল ইমিগ্রেন্ট এ থেকে পুশব্যাক করা হলো আমাদের মহারাষ্ট্র থেকে ধরে, তখন বিজেপি শিবসেনা সরকার ছিল। বিজেপি কিন্তু কংগ্রেস কিন্তু তার বিরুদ্ধাচরণ করেনি একবারও। কংগ্রেস তখন তারা ডিপোর্ট করা হচ্ছিল, বলেছিল কোটি টাকা বর্ডার দিয়ে বার করে দাও, একবারও কংগ্রেস বিরুদ্ধাচরণ করেনি, দেশের অন্য কোনো রাজনৈতিক দল করেনি। কিন্তু নেতাজি সুভাষচন্দ্র বোসের পার্টি করলো কি, তারা এর আমাদের উলুবেড়িয়ার কাছাকাছি তারা লোককে নিয়ে নামিয়ে নিয়ে চলে এলো। এবং তাদের পার্টির প্রয়াত নেতা যখন এটা নিয়ে কিছু গরম হলো, বিতর্ক শুরু হলো, তার তিনি বললেন এই প্রথমে একজন মুসলমান, তারপরে একজন ভারতীয় বামপন্থী। আমি একটু বাধা দিচ্ছি, আমি নর্মালি এটা করি না, বাধা না, আমি জাস্ট একটা কথা মনে করে দিই যে ধরুন ভারত সরকার মনে করলো এরা বিদেশি এবং এরা বাংলাদেশি, এরা ইলিগালি এসছে, অবৈধ, ঠিক আছে, আমার কোনো বক্তব্য নেই, এটা ভাবতেই পারে বা বুঝতেই পারে এরকম হয়েছে। কিন্তু সেখানে একটা সমস্যা থাকে, এদের এরকম ঘটনা ঘটেছে, পুশব্যাক করতে গিয়ে দেখা যাচ্ছে বাংলাদেশ তাদের নিচ্ছে না, বলছে না এরা আমাদের নাগরিক নয়, তখন তারা নোম্যান্স ল্যান্ডে রাত কাটাচ্ছে। এটা কিন্তু ঘটনা, জেনুইন ঘটনা আছে। হ্যাঁ, আমার বলার উদ্দেশ্য হচ্ছে, আমি বাংলাদেশের প্রসঙ্গটা বহুবার
সিভিল সোসাইটি খুব সিনিয়র লেভেলে, সাংবাদিকদের সিনিয়র লেভেলে এবং রাজনীতিকদের সঙ্গে আমি এই প্রসঙ্গটা বারবার তুলেছি অন্যভাবে, যে আপনি চান বা না চান অবৈধ অনুপ্রবেশকারীরা ভারতবর্ষে প্রচুর রয়েছে এবং তারা অত্যন্ত সাবহিউম্যান কন্ডিশনে তারা কাজ করে। বোম্বেতে বা অন্যান্য জায়গাতে তারা 3 ভাবে এক্সপ্লয়েটেড হয়। এমপ্লয়ার সে কম টাকা দেয়, একই কাজের জন্য অন্য শ্রমিকরা যা পায় তার থেকে কম পায়, তার থেকে ভাগ বসায় লোকাল পলিটিক্যাল ক্যাডাররা, লোকাল পুলিশ। তো 3 ভাবে সে এক্সপ্লয়েটেড হয় এবং কোনো সোশ্যাল সিকিউরিটি পায় না। বুঝুন, এটা একটা দুই দেশের মধ্যে একটা বোঝাপড়া না করলে পরে এই সমস্যা নিয়ে অভিযোগ। এটার কিন্তু ইতিহাসটা দেখতেই হবে। ইলেকশনের কাছে ব্যবহার হয়েছে না, আমি বলি জামাতে কিন্তু বাংলাদেশে ইনফিল্ট্রেট করেছে তার জন্মের পরে, অর্থাৎ জামাতের জন্ম হওয়ার পরে। এবং তারপরে সবচেয়ে বড় কথা, এই যে জায়গাটা আমি একটু আগে বর্ডারের প্রশ্ন তুলছিলাম, পাকিস্তান কিন্তু দীর্ঘদিন ধরেই ভারতবর্ষে শুধু বেঁচে আছে ওই কাশ্মীরটার ইস্যুটাকে নিয়ে, ইউএন অ্যাসেম্বলি থেকে শুরু করে সব জায়গাতেই। কেমন তারা ওই যেখানে বারবার করে বলছিলাম যে টেররিস্টদের আক্রমণের কেন্দ্র যেখানে হয় সেইটাই কিন্তু আক্রমণের জায়গা নয়। তাদের ইনফ্যাক্ট তাদের আক্রমণটা করেনি তারা বা করে তারা আলটিমেটলি অনেক বেশি সংখ্যার মানুষকে আতঙ্কিত করার জন্য। টেররিস্টরা 5টা লোককে মারলে তার উদ্দেশ্য থাকে। আর আরেকটা বড় জিনিস হচ্ছে যে কারণে পাকিস্তান বা আফগানিস্তান থেকে টেরোরিজমের এত বেশি রমরমা, তার কারণ হচ্ছে যে যুদ্ধে খরচটা অনেক বেশি, আর যুদ্ধে আরো বেশি লজিস্টিক সাপোর্টের দরকার। সেটা না করে টেরোরিজমের থ্রু দিয়ে করলে আলটিমেটলি খরচ কম হয়, আলটিমেটলি লুকিয়ে কাজটা করা যায়, আন্তর্জাতিক সমস্ত নিয়ম কানুন গুলোকে লঙ্ঘন করে বেরিয়ে চলে যাওয়া যায়, দেশের উপর ডাইরেক্টলি তার উপর ওনাসটা আসে না, এড়িয়ে যাওয়ার অনেকগুলো পথ থাকে। এবং ফাইনালি এই জায়গা থেকে এই সন্ত্রাসবাদের কেন্দ্রতে 10,000 টন অস্ত্রকে বিক্রি করা যায়। আমেরিকা বিক্রি করেছে, ইসরায়েল বিক্রি করেছে, পাকিস্তান, একদম অর্থনীতি। এই সমস্তটা মিলিয়ে আলটিমেটলি, এবং উনি যেটা বলছেন, অজয় যেটা বলছেন, সেটা খুব ইম্পর্টেন্ট, অর্থাৎ স্থানান্তরে চলে যাওয়ার খুব সুবিধা আছে। যখন তখন একটা সন্ত্রাসবাদী সংগঠনকে আপনি টার্গেট করলে সেটা 200টা ভাগে ভাগ হয়ে চলে যায়, কিছুদিন হাইবারনেশনে থেকে নামটা বদলে ফেলে এবং অসংখ্য ভাগে ভাগ হয়ে যায়। অনেকটা সারদা স্টাইল। সারদাকে প্রথম যেদিন সেবি ছুঁয়েছিল তারপরে সারদা 200টা কোম্পানি খুলে ফেলেছিল। এবং লক্ষ্য করে দেখবেন, আমি অনেক আগে প্রথমে বলেছিলাম যে এই সারদার সঙ্গে আন্তর্জাতিক চক্র জড়িত। তার কারণ কোন জায়গায় কোন ক্রিমিনাল, কোন অপরাধী, কোন ইকোনমিক অফেন্ডার বড় জোর ভারতবর্ষের পেরিয়ে সে বাংলাদেশ যাবে, ভারতবর্ষ পেরিয়ে সে আবুধাবি যাবে, সে দুবাই যাবে, সে আরো কিছু জায়গায় যাবে। পাক অধিকৃত কাশ্মীর তার টার্গেট, এরকম আমি কোন লোক দেখিনি, আনলেস এন্ড আনটিল হি ইজ ডাইরেক্টলি অ্যাটাচড টু টেররিজম। এখানে আমি যেটা বলি নির্মলবাবু, আমার যেটা মনে হয় যে পাকিস্তানে সাধারণ মানুষের কথা বলে পাকিস্তানের ভেতরে গিয়ে কাশ্মীর ইস্যুটা ভারতের শাসক দল এবং পাকিস্তানের শাসক দলের বিষয়। সাধারণ মানুষের আলোচনা করছি না, কিন্তু সেটা হচ্ছে যেটা অজয় বলের এবং নির্বেদ বাবুকে আমি আপনাদের দুজনকে নির্বেদ বাবুর কথা প্রসঙ্গে আমি ওইটা শুধু একটা কথাই বলতে চেয়েছি, ভারতের মানে ভারতের রাষ্ট্রের বা ভারতের শাসক দলের অভিযোগ পাকিস্তানের বিরুদ্ধে যে সন্ত্রাসবাদকে পাকিস্তান মদত দেয়, রাষ্ট্রীয় মদতে পাকিস্তানের। আমি আজকের বিষয়টা, আজকে আমি লক্ষ্যটা কথা বলছি, আমাদের লক্ষ্যটা কি? আমাদের লক্ষ্য হচ্ছে পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষের নিরাপত্তা, আমাদের লক্ষ্য হচ্ছে পার্শ্ববর্তী এবং সেখানে যাতে সন্ত্রাসবাদের বিরুদ্ধে আন্তর্জাতিক লড়াইয়ে সামিল। আমি একটা কথা বলে শেষ করি, ওইটাই করে তোমাকে ধরিয়ে দিচ্ছি। সেটা হচ্ছে যেখান থেকে এসে আমি ধরতে চাইছিলাম, তুমি একটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন আমাদের দিয়েছো সবাইকে। সে কোয়েশ্চেনটা হচ্ছে যে যে আমাদের পশ্চিমবঙ্গ কি জানতো এই ব্যাপারটা, জানলে কি ব্যবস্থা নিত? 2, আমরা বলেছিলাম যে তাহলে ধরে নিতে হবে ভারত পশ্চিমবঙ্গের হোম ডিপার্টমেন্ট বা তার মিনিস্ট্রি কিছুই দেখেনি, কমে গেছে পুলিশের। এবার বলি কি কারণে বাংলাদেশের নির্বাচনের আগে
কেন্দ্রীয় সরকার মেনে নিয়ে অত্যন্ত সহানুভূতির সঙ্গে বিচার করার পরেও মনমোহন সিং এর সঙ্গে কথা বলার পর দুবার দীপুমণিকে রিফিউজ করা হলো কোন দিকে তাকিয়ে, যেহেতু হাসিনার সরকার আনপপুলার হয়ে হেরে যান। এটা অস্বীকার করা যায়। এইটা অনেক শুনেছি, লোককে রিফিউজ করা হলো, তার সঙ্গে কথা বলাই যেতে পারতো নির্বাচনের সামনে দাঁড়িয়ে। আমরা কিছু পরে আলোচনা করি এটা নিয়ে, আমরাও আমাদের মতো করে দেখি, আর আপনাদের সঙ্গে আমাদের যা সম্পর্ক তাতে নতুন কিছু ব্যাপার নয়। এইটুকু বলে আমরা রাজনীতির এই জায়গাগুলো তো জানি, সবাই আমরা জানি, এরা সাংবাদিক, এরা রাজনীতিবিদ, প্রত্যেকেই আমরা জানি এখানে, তুমি এতদিনের সাংবাদিক, সুতরাং এই কাজটা করা যেত না এটা মিথ্যা কথা। কিন্তু আলটিমেটলি এই সিচুয়েশনটা ক্রিয়েট করা হয়েছিল। সারদা কেন স্পেশাল এবং অল দ্য চিট ফান্ডস ইন ইন্ডিয়া, তার কারণ সারদা মানে এই কানেকশন, সারদা মানে একটা পলিটিক্যাল জায়গা তৈরি করা, যে জায়গার উপর সন্ত্রাসবাদীরা নির্বিবাদে কাজ করে যেতে পারবে। এটা আজকে এনআইএ ওপেন করে দিচ্ছে, সেটাকে মানতে হবে। তার জন্য আজকে বিজেপি অত্যন্ত খারাপ, অমুক কংগ্রেস ভীষণ খারাপ, এ বলে কোনো লাভ নেই। আমি অশোকদা আপনার কাছে প্রশ্ন করবো, সমীর বাবুর কাছে যাবো। সেটা হচ্ছে যে নবদিগন্ত বলে জামাতের যে মুখপাত্র ছিল, তার এখানকার পূর্বাঞ্চলের করেসপন্ডেন্ট ছিলেন তৃণমূলের সাংসদ হাসান ইমরান। তো এরপর কি এত বড় ঘটনা যখন সামনে চলে এসছে, এরপর কি আপনার মনে হয় যে এই প্রশাসন অন্তত ইমরানের বিরুদ্ধে তদন্ত করে দেখবে, তার ওয়্যারঅ্যাবাউটস কি ছিল, প্রশাসনের হাত থেকে ব্যাপার বেরিয়ে গেছে, এখন আর তদন্ত করার বাইরে তুমি ব্যবস্থা নেবে? ইমরান সম্পর্কে অভিযোগ বহুদিনের, মানে ইমরানকে তৃণমূলের নেতৃত্বে বরণ করার আগে অথবা সাংসদ করা ইত্যাদির আগে বিভিন্ন সংবাদপত্রে কিন্তু এটা লেখা হয়েছে, সাংবাদিকরা লিখেছেন, সংবাদপত্র লিখেছেন, ইমরানের সঙ্গে সন্ত্রাসবাদী যোগাযোগ, যারা ভারতের ঘোষিত শত্রু তাদের সঙ্গে যোগাযোগ, এই সমস্ত বিষয়গুলো সামনে চলে এসছে। আরেকটি নাম উল্লেখ করেছে অজয়, প্রথমে নামটা বলে ফেলে তারপরে অন্য নামে চলে গেছে, ওই নামটাও খুব ইম্পর্টেন্ট। না না, সঠিক তো। এখন দেখা যাচ্ছে যে ইমরান পেট্রোলাইজ হয়েছে শাসক দলের দ্বারা। এই গোটা ব্যাপারটার মধ্যে একটা চক্র কাজ করেছে, সেটা মমতা তার জ্ঞানত অজ্ঞানত অজান্তে যেভাবে সরল ভাবছেন কেন? আমি ব্যাপারটাকে জটিল করে ব্যাখ্যা করার আগে সহজভাবে বুঝতে চাই যে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তিনি হঠাৎ দেশ বিরোধী কাজে যুক্ত হবেন কেন, কি জন্য? দেশের কনসেপশন না থাকলে হবে, তার তো হওয়ার কারণ নেই। কিন্তু যে কাজগুলো মুখ্যমন্ত্রী করেছেন বা সরকার করেছেন, তার প্রতিটি কাজই শেষ পর্যন্ত দেশ বিরোধিতা, ভারত বিরোধিতায় পরিণত হয়ে যাচ্ছে। তিস্তার জল চুক্তি, এটা যেভাবে বাতিল করার পদ্ধতি ছিল, এটা মানে যেভাবে তিনি গোটা প্রক্রিয়াটাকে এমন ভাবে নিয়ে গিয়েছেন, তাতে ভারত সরকার শুধু অপদস্থ হয়েছে তা নয়, ভারত বাংলাদেশ দুদেশের সম্পর্ক বিপন্ন হয়ে উঠেছে। ফাইন, আমি সমীরবাবু আপনার কাছে জানতে চাইবো, আজকে আপনাদের প্রতিনিধি দল নির্বাচন কমিশনের কাছে গিয়ে একটা মারাত্মক অভিযোগ করেছে, তারা বলেছে তৃণমূলকে সন্ত্রাসবাদী দল হিসেবে আখ্যা দিতে হবে। এটা এক্সট্রিম, মানে এটা গিমিক হয়ে যাচ্ছে না বিষয়টা? না, ঠিক এইভাবে দল এই কথাটা বলেনি। তৃণমূল কংগ্রেসের সাম্প্রতিক কার্যকলাপ, তৃণমূল কংগ্রেসের সাম্প্রতিক বক্তব্য এবং তৃণমূল কংগ্রেস সরকারে আসবার পরে গত 3 বছরে যেভাবে রাজ্যে খুন, রাহাজানি এবং অন্যান্য অসামাজিক কার্যকলাপ বেড়েছে, এবং একই সঙ্গে সাম্প্রতিককালে এনআইএ তদন্তের আগে যেভাবে দেখা গেল যে বর্ধমান জেলার পুলিশ সুপার, যার অতীত নিয়ে বিতর্কিত অতীত যার, তিনি সেখানে এভিডেন্সগুলো তিনি বা গ্রেনেডগুলোকে ডিফিউজ করবার পরিবর্তে তিনি ডিস্ট্রয় করে দিলেন। এবং ঠিক তারপরেই রাজ্যের একজন অত্যন্ত দায়িত্বশীল সাংসদ, রাজ্যসভার সদস্য, তিনি সেখানে মিছিল করে বললেন পুলিশ যা করেছে ঠিক করেছে। এবং যখন এনআইএ বিভিন্ন জায়গায় তদন্ত করছে, পুলিশ ঘুরে আসছে, সেখান থেকে তারা কিছু পাচ্ছে না, তারপরে ঢুকতে দেওয়া হয়নি। এই যখন পরিস্থিতি হয়ে গেল, যখন জাতীয় নিরাপত্তার ক্ষেত্রে ঘটনা ঘটছে। দ্বিতীয় জিনিস দেখা যাচ্ছে যে 144 ধারার নাম করে সর্বত্র তারা ঘিরে রাখছে, আর ভেতরে তাদের খুনের চেষ্টা হচ্ছে, একটার পর একটা খুন সংগঠিত হচ্ছে। শুধুমাত্র বিরোধী রাজনৈতিক দল করবার অপরাধে
কোন রাজনৈতিক দল যারা সংসদীয় গণতন্ত্রে বিশ্বাস করে, ভোটের রাজনীতিতে অংশগ্রহণ করে, নির্বাচিত যে সরকার সেটা সবাই সরকার, সে সরাসরি তাদের খুন করছে, যেখানে ধর্ষণ একটা রাজনৈতিক হাতিয়ার হিসেবে পরিণত হয়েছে। সুতরাং তাদের যাতে কার্যকলাপ, এই কার্যকলাপটা সুস্থ স্বাভাবিক কোন গণতান্ত্রিক পদ্ধতিতে বিশ্বাসী কোন রাজনৈতিক দলের, আইনের শাসনে বিশ্বাস রাখা কোন রাজনৈতিক দলের আচরণ নয়, আচরণ হতে পারে না। সেটাই বক্তব্য রাখার চেষ্টা করেছে এবং যেখানে সরাসরি কেন্দ্রীয় নেতৃত্বের দাবিকে আমল দেয়নি, না এরকম কোনো দায়িত্ব, এরকম কোন দাবি রাজ্য বিজেপি করেনি বা রাজ্য সভাপতি করেনি, এটা ঠিক নয়। 356 ধারার কথা একবারও বিজেপি কোথাও বলেনি, এটা আমি অত্যন্ত দায়িত্ব নিয়ে বলছি। নাম্বার 2, কিন্তু আমার বক্তব্য হচ্ছে যে আলোচনাটা যেভাবে শুরু করেছিলেন নির্বেদা, সেটা হচ্ছে যে উনি বলছেন কত কিলোমিটার বর্ডার। এখন আমাদের এই যে 4000 কিলোমিটার একটা পোরাস বর্ডার, এই পোরাস বর্ডারটা এটা তো মিলিটারি দিয়ে, বিএসএফ দিয়ে কিংবা অন্য কোনো ইন্টেলিজেন্স দিয়ে এখান থেকে ইনফিল্ট্রেশন বা অন্যান্য যে জিনিসপত্র আসছে সেটাকে সম্ভব নয়। এর সঙ্গে একটা সচেতনতা বাড়ানোর প্রয়োজন আছে, আর এর সঙ্গে সঙ্গে সর্বদলীয় এবং সর্বস্তরের মানুষের একটা কনসেনসাসের প্রশ্ন আছে। ঐক্যমত্যে পৌঁছে যদি এগুলোকে আমরা চিহ্নিত করতে না পারি, অচেনা মুখ আসছে, থাকতে চলে যাচ্ছে তাদের কার্যকলাপ, তারা রাজনীতির মধ্যে, ভোটের রাজনীতিতে ঢুকে পড়ছে, তারা নিয়ে গিয়ে ওই ধর্মীয় মূল্যবাদ, তারা নিয়ে গিয়ে কিছু মানুষকে উস্কানি দিচ্ছে। আমাদের কলকাতা শহরের বুকের উপরে বসে একজন ওর নাম কি, আমাদের ওসামা বিন লাদেনের মৃত্যুর পর তার জন্য প্রার্থনা করছে, যে যা খুশি এখানে বলে চলে যাচ্ছে। এই জিনিসগুলো তো কোনো সুস্থ স্বাভাবিকভাবে হতে পারে না। এখানে কিন্তু একটা সচেতনতা দরকার। এটার জন্য শুধু যে তৃণমূল সরকার দায়ী বা শুধু যে আমাদের গত 3 বছরের শাসন দায়ী তা তো নয়, এ ধরনের কথাবার্তা আগেও হয়েছে। কোন অনুপ্রবেশ নিয়ে বিরোধী হলে মানবিক মুখ নিয়ে বিচার করতে, মানবিক মুখটা দেখতে হবে। আরেকজন নেতা তিনি আবার অনুপ্রবেশের নতুন ব্যাখ্যা দিয়ে দিচ্ছেন। তো অ্যাকচুয়ালি এখনো পর্যন্ত কিন্তু সে কংগ্রেস গভর্নমেন্টই হোক বা বিজেপি গভর্নমেন্টই হোক, এই রিফিউজি আর আমাদের ইনফিল্ট্রেটার্স এর মাঝখানে যে ব্যবধানটা আছে, তবে কিন্তু কেউ বলেনি, তো কেউ বলেনি সে কথাটা। সব অনুপ্রবেশ না, এটাকে জেনারেলাইজ করতে দিচ্ছে কয়েকটা রাজনৈতিক দল। যে ভাষা আজকে 60-এর দশক বা 70-এর দশকের পর, যা আমরা যখন আন্দোলন করতাম 80-র দশকের প্রথম থেকে অনুপ্রবেশ নিয়ে, যে ভাষায় আমাদের বামপন্থীরা বা সিপিআইএম আক্রমণ করত, সেই একই শব্দ গুচ্ছ ব্যবহার করে আজকে তৃণমূল কংগ্রেস ব্যবহার করছে। বলছে ঘোলা জলে কেউ যেন মাছ না ধরে, শুরু হচ্ছে আলোচনা। এখন কেউ যদি জলটা ঘুরিয়ে রাখে, আর পশ্চিমবঙ্গের যে অবস্থা, এত জল ঘোলা হয়ে গেছে, মাছ সব উঠে গেছে, এখন ভেতরে অন্য শামুক ফামুক আছে। আমি অজয় তোমার শ্রমিকের একটা জায়গায় আমি দ্বিমত পোষণ করছি শ্রমিকের বক্তব্যের সঙ্গে। মানে অনুপ্রবেশ বা উদ্বাস্তু, ভারত বাংলাদেশ এই দুটো দেশের রাজনীতি, তার ভূগোল, তার মানুষ, তার ধর্ম, সংস্কৃতি সব মিলিয়ে বিষয়টা এমন জটিল যে এটাকে এক কথায়, মানে একদমই ভাগ হয়েছে ধর্মের ভিত্তিতে। আমি বাংলাদেশের কথা বলছি না, পাকিস্তান ধর্মের ভিত্তিতে যখন ভাগ হয়েছিল বাংলাদেশে, ঠিক সেই সময় মানে পূর্ব পাকিস্তানে, সেই সময় সংখ্যালঘুর কত শতাংশ সংখ্যালঘু ছিল, আর আজকে 8 শতাংশ। ভারতের অন্যদিকে পশ্চিমবঙ্গের যদি বাংলা করার চক্রান্তে যারা যুক্ত বলে অভিযোগ, তারা যদি ডেরা বেঁধে থাকে, তাহলে এই রাজ্য প্রশাসনের কাছে আগামী দিনে তোমাদের প্রত্যাশাটা কি? আচ্ছা দেখুন, এখানে একটা বিষয় হচ্ছে যে আমরা কিন্তু দিল্লি, কলকাতা, ঢাকা ওইভাবে দেখি না। আমাদের কাছে কলকাতাটা অনেক গুরুত্বপূর্ণ। 1971 থেকে মুক্তিযুদ্ধকালীন সময় থেকে কিন্তু ভারত আমাদের বাংলাদেশের পরীক্ষিত অকৃত্রিম বন্ধু। 1971 সালে যখন মুক্তিযুদ্ধ সংগঠিত হয়, তখন কিন্তু আমাদের প্রবাসী সরকার হেডকোয়ার্টার কলকাতাতে ছিল, দিল্লিতে ছিল না। একটা প্রবাসীর কিন্তু দিল্লিতে হওয়া উচিত ছিল, কিন্তু আমরা কলকাতাতে করেছি। কারণ কলকাতার সাথে আমরা মনে করি আমাদের আত্মার সম্পর্ক, নারীর সম্পর্ক, কৃষ্টির সম্পর্ক, সংস্কৃতির সম্পর্ক। হ্যাঁ, এক্স্যাক্টলি। তা কাজে কাজে আজকে রয়টার্স যেমন খবরটা আমি দেখলাম, রয়টার্সের রেফারেন্স দিয়ে আপনাদের চ্যানেলগুলোতে খবর দেখাচ্ছে যে আপনাদের মাটিতে থেকে যে আমাদের প্রধানমন্ত্রীকে হত্যার ষড়যন্ত্র হচ্ছে। কোন প্রধানমন্ত্রী? যে প্রধানমন্ত্রী না থাকলে বাংলাদেশের গণতন্ত্র বিপন্ন হবে।
কোন প্রধানমন্ত্রী, যে প্রধানমন্ত্রী না থাকলে বাংলাদেশে যে গণতন্ত্রের ধারাবাহিকতা শুরু হয়েছে, ধারাবাহিকতা রক্ষা করা সম্ভব হবে না। তাহলে সেই প্রধানমন্ত্রীকে মারার যে ষড়যন্ত্র হয়, যে প্রধানমন্ত্রী এখন থেকে 15 দিন আগে আপনাদের প্রধানমন্ত্রী ব্ল্যাঙ্ক চেক দিয়ে দিয়েছে যে আপনারা আমাদের কাছে যে যে প্রকারের সহায়তা চাইবেন আমরা সেই প্রকারের সহায়তা দিতে প্রস্তুত আছি। আপনারা যেসব ইতিমধ্যে যেসব সহায়তা, যেসব তথ্য অফিসিয়ালি আনঅফিসিয়ালি ব্যাক ডোর থেকে বাংলাদেশ সরকারের কাছে গিয়েছে, আপনারা জানেন যে কিছু 3-4 দিন আগে 4 জন জঙ্গিকে আমাদের ঢাকা মেট্রোপলিটন পুলিশ ধরেছে, তাদেরকে গতকাল রিমান্ডে নেওয়া হয়েছে, বেশ কিছু জিজ্ঞাসাবাদ করা হয়েছে, শুধুমাত্র এই ভারত কানেকশন, বর্ধমান কানেকশন বের করার চেষ্টা করছি আমরা। তার মানে আপনারা যা যা সহায়তা চাচ্ছেন সেই সহায়তা দিতে গিয়ে আজকে আমার প্রধানমন্ত্রীর জীবন বিপন্ন হয়, তাহলে বিষয়টা দাঁড়ালো কি? আরেকটা কথা, আপনারা জানেন যে শেখ হাসিনার সরকার বা আওয়ামী লীগকে সবসময় ভারত বান্ধব সরকার বলে সবাই মনে করে। আজকে আমাদের অবস্থানটা এমন দাঁড়িয়েছে যে আমাদের যারা নিন্দুক, আমাদের যারা সমালোচক, আমাদের যারা বিরোধী, তারা এক কথা আমাদের ভারতের দালাল বলে থাকে। দাদা যে কথা বলার চেষ্টা করছিলেন তিস্তা চুক্তি নিয়ে, যে পর্যায়টা হলো যে মানে এমন একটা পরিস্থিতি তৈরি হলো, যদি কিনা সেটাকে আমরা ওই হেফাজত ইসলামের একটা আন্দোলন দিয়ে মৌলবাদীর আস্ফালনটা বিশ্ববাসীর কাছে তুলে ধরে না যেত, যদি মৌলবাদের বিরুদ্ধে যে সারা পৃথিবীর জনমতকে ঐক্যবদ্ধ না করা যেত, তাহলে তিস্তা ইস্যুতে আমরা পাওয়ার রিগেইন করতে পারতাম না। আমাদের ক্ষমতায় ফিরে আসা খুব ডিফিকাল্ট হয়েছে শেখ হাসিনা সরকারের। মানে এমন খারাপ পরিস্থিতি এই তৃণমূল সরকারের মুভমেন্টের কারণে আমাদের তৈরি হয়েছিল। দেখুন, আমি মানছি হয়তো রাজ্যের স্বার্থ থাকতে পারতো, কত জল দেওয়া যাবে কি যাবে না, এর জন্য জয়েন্ট রিভার্স কমিশন রয়েছে, এক্সপার্ট কমিটি রয়েছে, তারা ঠিক করবে। তা সব ঠিকঠাক করার পরে তো এমইউ হয়েছে, এমইউ হওয়ার আগে তো সমস্ত ফর্মালিটিস মেনটেন করা হয়েছে, তাই না? তো যখন চূড়ান্ত হয়ে বাস্তবায়িত হতে যাবে তখনই তৃণমূল নেত্রী ব্যাগড়া এবং জাস্ট ব্যাগড়ার পরপরে কিন্তু আমাদের জাতীয় নির্বাচন এসে গেল। আমাদের এখন রাজ্য শুধুমাত্র আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী, ঠিক আছে, সার্বভৌম দেশ, এটা নিয়ে আপনি সমালোচনা করেন, কিন্তু একটা কথা, আজকে তো আমার নেত্রীর জীবন বিপন্ন, ঠিক আছে, আপনার নেত্রীর জীবন বিপন্ন, আমরা জীবন দিয়ে রক্ষা করবো, যেখানে এখানে বসে আপনি মমতা বন্দ্যোপাধ্যায়ের সমালোচনা করবেন না, সেটা আমি প্রতিবাদ করবো না। ঠিক আছে, কিন্তু আমাকে তো বাঁচতে হবে, এটা তো আমার বেঁচে থাকাটা আমার মৌলিক অধিকার। বাঁচুন না, আপনাকে বাঁচতে আমরা সব রকমের সহযোগিতা করবো, কিন্তু এইখানে বসে আপনি মমতা বন্দ্যোপাধ্যায়ের সমালোচনা করবেন সেটা আমি মানবো না। কারণ উনি বলতেই পারেন, আপনি আপনার কথা বলতেই পারেন, তাতে কিছু অসুবিধা নেই। আমি আমি কি এখানে বসে বেগম জিয়ার কোন আন্দোলনে প্রতিবাদ করতে পারবো, বা পাকিস্তানের কোন সরকারের আমাদের বিরুদ্ধে যদি কোনো হত্যার ষড়যন্ত্র হয়, আজমল কাসবের কোনো ব্যাপার প্রতিবাদ করতে পারবো? সেটাও পারমিশনটা তোমার কাছে চেয়ে নিচ্ছি সর্বভারতীয় ক্ষেত্রে। আমার সময় শেষ, এক মিনিট কি বলবেন অজয়ের কথায়? অজয়ের কথা যথেষ্ট যুক্তি আছে, সর্বত্র আছেই, আমি তো সেগুলো তো অস্বীকার করার কোনো কারণে আমিও সেই বিষয়গুলো নিয়ে আগে কিছুটা বলেছি। একটা জিনিস মনে রাখতে হবে যে বাংলাদেশের যে জামাতিরা একটা মরিয়া শেষ চেষ্টা করবে, ওরা কোণঠাসা হয়ে গেছে, এবং শুধু নিজামী নয়, একের পর শীর্ষ নেতারা এখন সমস্ত কারা অন্তরালে, এবং ওদের নিচুতলার লোকেরা একটা জিনিস বুঝতে পারছে যে ওই 71-এ তাদের কীর্তিকলাপের যে বোঝাটা তাদের কাঁধে চেপে আছে, তার ফলে জনসাধারণের কাছে তাদের কখনো ভালো ভাবমূর্তি হচ্ছে না, সেগুলো চোরাগোপ্তা সন্ত্রাসবাদী হামলা করতে বাধ্য হচ্ছে। সেই মরিয়া চেষ্টাটা কোথায় যেতে পারে আমরা জানি না, কারণ আন্তর্জাতিক অনেক কিছু যোগাযোগ। আমাদের সময় একদম শেষ, আমাদের পাঁচজনকে অনেক অনেক ধন্যবাদ। আপনারা দেখছিলেন আমার সঙ্গে 9টার ফোকাস, একটু বাদে দেখবেন আমার সঙ্গে মহারাজ সৌরভের এক্সক্লুসিভ সাক্ষাৎ। অনুষ্ঠানটি নিবেদন